আমি বিয়েটা করতে চাই না সারহান ভাই। আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। অরিত্রিকা লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন আমাবস্যার ন্যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুলি যেন মুহূর্তেই পড়ছে হৃদয়ে। এক দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিয়ে। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত। কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। অরিত্রিকার সারহানের কোনো উত্তর না পেয়ে আকাশের পানে হতে চোখ নামিয়ে সামনের দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যাম পুরুষটির দিকে দৃষ্টিপাত করল। সে অনেকটা সাহস সঞ্চয় করে কথাগুলো বলছে, কিন্তু তখন খেয়াল করেনি সারহান ফোনে কারো সাথে কথা বলছে। সে যে কথাগুলো বলছে শুনছে কি মানুষটি? হয়তো শুনেনি। ফারহান এখনো ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। মুখশ্রী গাম্ভীর্য ভাব থাকলেও ভীষণ রেগে আছে তা অস্পষ্ট বুঝতে পারল অরিত্রিকা। কপালে রক টান টান হয়ে আছে। অরিত্রিকা দূর থেকে কথা শুনে বুঝলো পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এর আর নতুন কি? প্রায় দিন তার দিনের শুরু হয় এসব কাহিনী দিয়ে। অরিত্রিকার অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষ অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরা তার অপছন্দের শীর্ষ অন্তর্ভুক্ত। ফারহান ছাদের অপর পাশে ফিরে ফোনে কথা বলা ব্যক্তিকে গম্ভীর মুখে বলে উঠল, তাকে বলেছিলাম একা কোনো কাজ করতে যাবি না, অথচ তোরা আমার না বলেই ওই তালুকদার সাহেবের শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আরো লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করব। মনে থাকে যেন। ঠিক আছে ভাই। ফারহান কল কাটার পরপরই অরিত্রিকার দিকে শান্ত চাউনিতে তাকালো। দেখলো লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে অরিত্রিকা। ভুরু কুঁচকে গেল তার। ভরাট কণ্ঠে জানতে চাইল, বিয়ে কেন করবি না? ছেলে পছন্দ হয়নি? অরিত্রিকা এ ভরাট কণ্ঠ শুনে প্রাণ যায় যায় অবস্থা। একটু আগে সাহস করে যে কথাটা বলেছে, এখন তার উত্তর দিতে যেন গলা শুকিয়ে আসছে। শান্ত চাউনি যেন রক্তহীন করে দিচ্ছে। কণ্ঠনালী হতে যেন কথা বের হচ্ছে না। অরিত্রিকা কিছুটা ভয় দমিয়ে নিজেকে শান্ত করলেন। ফারহানের মুখ পানে পূর্ণ দৃষ্টি ফেলে করুণ স্বরে বলল, ফারহান ভাই, আমি চাইনি না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরো পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন আমার যেন বিয়ে না দেয়। ফারহান অরিত্রিকার কথা শুনে ক্ষীণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়লে ভুরু যুগল কুঁচকে জিজ্ঞেস করলো, মেডিকেলের রেজাল্ট তো দুদিন আগেই দিয়েছে, নিশ্চয়ই চান্স পাসনি? তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বলবি, নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? ফারহানের কথা শুনে অরিত্রিকার মুখ গোমড়া হয়ে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেছে তার। দুদিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াস ভাবে পড়েনি। না পড়লে কি আর চান্স পাওয়া যায়? অরিত্রিকার মুখ গোমড়া করেই বলল, মেডিকেলে চান্স পাইনি দেখে বিয়ে দিয়ে দিবে? এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আবার অ্যাডমিশন দিব, তখন দেখবেন চান্স পেয়ে যাব। ফারহান অরিত্রিকার এমন কথায় কিছুটা বিরক্ত হলো। এই মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্তবোধ নেই, ধমকে বলল, বিয়ে করবি না আমায়? কেন বলছিস চাচাকে গিয়ে বল। অরিত্রিকা কিঞ্চিত চমকালো, চোখে ছলছল করে উঠল তার। করুণ স্বরে বলল, আমি আব্বুকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি বলুন না, আপনার কথা তো শোনে। আপনি বুঝিয়ে বললে আব্বু আমায় বিয়ে দিবে না। ফারহান নীরব চোখে অরিত্রিকার অশ্রুভেজা চোখের দিকে
তাকালো, মেয়েটার নেত্রপল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু, অশ্রুতে দুগাল ভিজে যাচ্ছে, মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। শারহান বুঝলো এর আগেও অরিত্রিকা কান্নাকাটি করেছে। শারহান ভ্রুক্ষেপণহীনভাবে বলল, বিয়ে করবি না অথচ শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আছিস, আবার বলছিস বিয়ে করা ইচ্ছে নেই। অরিত্রিকা আহত স্বরে বলল, আপনি আমায় ভুল বুঝছেন, আমি শাড়ি পরতে চাইনি, আম্মু জোর করে পরিয়ে দিয়েছে, এখনো 5টা বাজেনি, আপনি আব্বুর সাথে কথা বলুন, ওরা যেন না আসে। শারহানের ফোন বেজে চলছে, এখনই পার্টি অফিসে যেতে হবে তার। শারহান অরিত্রিকাকে ব্যস্ততা দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে, আর বিয়েটা যখন করতে চাচ্ছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়ে না করার কথাটা বলিস। আমি চাচাকে কিছু বলতে পারবো না, আসছি। অরিত্রিকা আহত চোখে শারহানের চলে যাওয়া দেখল, তার মনে হলো এতটা পাষাণ কেন। শারহান ভাই চাইলে তো পারতো তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতে চক্ষু হতে অশ্রু ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। অরিত্রিকা এবছর মেডিকেল অ্যাডমিশন দিয়েছে, পড়াশোনার মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতে রুষ্ট হয়েছে অরিত্রিকার বাবা আজমল চৌধুরী। রাগের কারণে অরিত্রিকাকে বিয়ে দিতে চাইছেন এ মুহূর্তে। অরিত্রিকার ফাইরুজ চৌধুরী বাড়ির সকলের কাছে সবচেয়ে আদরের ছোট্ট সদস্য। সব সময় আদর যত্ন থাকলেও অরিত্রিকার বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর। আজমল চৌধুরী আর সাথী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। অরিন অরিত্রিকার বড় বোন, তার বছর 2 আগে বিয়ে হয়ে গেছে। আরশাদ চৌধুরী আর তানিয়া বেগম দম্পতির বড় সন্তান শারহান চৌধুরী। তাদের আরও একটা ছেলে আছে, তার নাম সাদাত আশতাব চৌধুরী। সাদাত আর অরিত্রিকার সমবয়সী। সাদাত অরিত্রিকার থেকে 6 মাসের বড়। অরিত্রিকার বড় বাবা ছেলে শারহান। তাদের বংশ অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত, সেই সুবাদে শারহান ও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। কিরে অরিত্রি, একা এই অবেলায় ছাদে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু তোকে নিচে খুঁজতে চলছে। অরিন অরিত্রাকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। অরিত্রিকা তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারিপাশে কোনো কিছু তার খেয়াল নেই, সে তো তার ভাবনায় বিভোর হয়ে আছে। অরিনের বোনের কোনো সাড়া শব্দ না পেয়ে এগিয়ে গেল, দেখল মেয়েটা কান্না করতে ব্যস্ত। অরিন বোনের চোখে পানি নিজ হাতে মুছে দিয়ে আদুরের স্বরে বলল, এই পাগলি কাঁদছিস কেন? এখনো তো বিয়ে হয়নি, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? অরিন কণ্ঠস্বর অন্নগৃহে প্রবেশ করতে অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সেই অশ্রুসিদ্ধ নয়নে বোনকে বলল, তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলেই আকত করিয়ে রাখবে। আব্বু আম্মু বলছিল, কাল রাতে আমি তাদের কথা শুনতে পেরেছিলাম। শারহান ভাই এতটা পাষণ্ড কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারত, অথচ তেমন কিছু করলো না। আমি কতবার বললাম, তবু উনি গুরুত্ব দেয়নি, উল্টো আমার ঝাড়ি দিয়ে চলে গেল। অরিন কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলে অরিত্রিকার আকত করিয়ে রাখা হবে, সেই কারণে কাল বিকেলে সে এসেছে। মা বাবাকে বুঝিয়ে যেন এখনো বিয়ে না দেয়। কিন্তু আজমল চৌধুরী এক কথা, মেয়েকে বিয়ে দিয়ে দিবে। অরিন হতাশ নিয়ে চলে এসেছিল আর কিছুই না বলে। অরিন অরিত্রিকাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে জানতে চাইল, কিছু মনে করিস না, জানিস তো শারহান ভাই কেমন রাগচাটা, গম্ভীর স্বভাবে। আমাদের কথা শোনার টাইম নেই ওনার। এবার বলতো বিয়ে না করার কারণ কি? শুধু পড়াশোনা করবি এটা, নাকি অন্য কারণও আছে? কারো সাথে প্রেম করিস না তো আবার? অরিত্রিকা এতক্ষণ কাঁদতে থাকলো, তার মেজাজ বিগড়ে গেল এমন কথায়। রাগা মিশ্রিত
মুখে দাঁতে দাঁত চেপে অরিনকে বলল, আমি প্রেম করলে তুই জানিস না? আর প্রেম করলে আমি এখন এখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম? সারহান ভাই এসব যেন আমার হাত পা আস্ত রাখত। অরিন বুঝল তার ভাবনার সম্পূর্ণ ভুল। সে অপরাধীর ন্যায় বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে কেউ হয়তো আছে, তাই এইভাবে মরা কান্না করছিস। এবার চল নিচে যাই, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। অরিত্রিকার বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। অরিন দৌড়ে পিছু যেতে যেতে বলল, আরে আস্তে যা, এভাবেই শাড়ি পরে কেউ জোরে হাঁটে? চৌধুরী বাড়িতে যেন ছোটখাটো বিয়ের আমেজ লেগেছে। বাড়ির সকল অতিথি আপ্যায়নে বন্দোবস্ত করছে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্না ব্যস্ত। তাদের সাথে হাত লাগিয়ে কাজ করছে অরিত্রিকার ছোট খুবই ইসমা বেগম। আজই সকালে আজমল চৌধুরী কল পেয়ে মেয়েকে সাথে এসেছেন তিনি। ঘড়িতে এখন 4:10। অরিত্রিকার মুখে ভার করে নিজ রুমে বসে আছে। তার পাশে বসে আছে তার ছোট ফুপি মেয়ে ইশরা। ইশরার মুখটা গম্ভীর করে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্ক নানা ধরনের ভাবনায় ঘুরপাক খাচ্ছে এ মুহূর্তে। সাদাত কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকা আর ইশরাকে পর্যবেক্ষণ করছে। অন্য সময় হলে এ দুজনের বাড়ি মাথায় করে রাখতো, অথচ আজ দুজনে নিশ্চুপ হয়ে আছে। ইশরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অরিত্রিকার। সে চোখ গরম করে বলল, আমার দিকে এইভাবে হাবাগোবার মতো তাকিয়ে আছিস কেন? আগে কি আমায় দেখিসনি? ইশারা অরিত্রী 2 মাসের বড়। দুজনই একসাথেই মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, তবে কেউ চান্স পায়নি। পরবর্তী আর একটাই উপায়, খোলা আছে পাবলিক ভার্সিটি। দুজনে সেখানেই অ্যাডমিশন দিবে ভেবেছিল। তার আগেই বিয়ে নামক ভাইরাস চেপে ধরল অরিত্রিকাকে। অরিত্রিকার বিরক্তমাখা কণ্ঠস্বর শ্রবণ হতেই নড়ে চড়ে বসল ইশরা। মেকি হাসি দিয়ে বলল, আমার ভাবতে অবাক লাগছে যে মামু মেয়েকে এত ভালোবেসে সে কিনা রেগে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুইও বিয়ে করে নিচ্ছিস। আমি শুধু সিগন্যাল রয়ে গেলাম রে। সাদাত ইশরার কথায় তাল মেলালো, দুঃখী মুখ করে বলল, আমিও আছি রে। এই কষ্টে আমার না ওই যে মমতাজ আপার গান গাইতে ইচ্ছে করছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি। সাদাতের গান শুনে ইশরা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাদাত ওর ইশরার সাথে তাল মিলিয়ে হাসছে। অরিত্রিকা এদের কাণ্ডে রেগে আগুন হয়ে গেল। রাগে ইশরার পিঠে জোরে সোরে একটা কিল বসিয়ে দিল। ইশরা আ করে আর্তনাদ করে উঠল। তখনই সাদাত ধম করে কিলের আওয়াজ হাসি থামিয়ে চুপ করে গেল। সে মার খেতে চায় না। অরিত্রিকা রেগে বলল, আর হাসবি? এইদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি, আর তোরা আমায় নিয়ে মজা নিচ্ছিস। আমার ও সময় আসবে এক সময়। এখানে চুপ করে বসে থাক, বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। ইশরা এখনো ব্যথায় মুখ কুঁচকে আছে। ভালোই লেগেছে পিঠে। সাদাত ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। অরিত্রিকার মনটা আবারও অ্যানামিশার ন্যায় অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। অরিনের হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনে হালকা সামনের দিকে। অরিন নিচতলা থেকে দৌড়ে 2য় তলায় এসেছে। এতেই হাঁপিয়ে গেছে সে। অরিন হাঁপাতে হাঁপাতে বলল, অরিত্র, তোর হবু বরকে কারা যেন আমাদের বাড়িতে আসার সময় প্রতিমধ্যে বেধড় পিটিয়েছে। বেচারার অবস্থা আশঙ্কাজনক। সিটি হসপিটালে ভর্তি আছে এখন।
নিশাদের বাবা কল করেছে এখন। মা বাবা আর বড় মা হসপিটালে গেছে নিশাদকে দেখতে। অদ্রিতিকার বোনের মুখে এমন খবর শুনে থম মেরে রইল। এখন তার খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। তার মানে আজ বিয়েটা হবে না। কিন্তু না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উড়ছে সে, খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। সাদাত আর ঈশা কথাটা শুনেই অবাক হয়ে গেল। ঈশা জিজ্ঞেস করলো, আপু, কারা মেরেছে জানতে পেরেছে? না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তে অরিত্রিকার ফোনে মেসেজ এসেছে। সে মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতেই দেখলো শারহান ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো, তখন কথা শুনলো না, এখন আবার ভিডিও পাঠাচ্ছে। কিসের ভিডিও এটা? কৌতূহলবশত ভিডিওটি অন করতেই চমকে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে পেলে মিলে একজনকে বেধড় মারধর করছে। সে একজন আর কেউ নয়, তার হবু বর নিশি। প্রিয় শারহান, আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজের একটা প্রোগ্রামে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তখন আমি আপনার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। আপনার গাম্ভীর্য ভাব, সুদর্শন চেহারা, আপনার জেমকেয়ার ভাব, আপনার কঠোর ভাবভঙ্গি আমায় মুগ্ধ করেছে। আপনার কথা ভাবতে ভাবতে কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তার ঠিক নেই। আচ্ছা, বলুন তো, আপনি এত হট কেন? মন চায় টুক করে গিলে ফেলি। আর একটা কথা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ইতি, আপনার অজানা প্রেমিক। সারান পুরো চিঠিটা কিছুটা উঁচু স্বরে পড়ল। তার মুখশ্রী গম্ভীর। চিঠি এমন ধরন দেখে রাগে চোয়াল শক্ত হয়ে গেল তার। সারহানের সামনে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। তার মুখশ্রী নিচু। চিঠি লেখেনি শুনেই তার কেমন লজ্জা আর অস্বস্তিবোধ অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন যে সে সারহানের রুমে রাখতে এসেছিল? নিজের প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাইরে তাকালো। দরজার বাইরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেঁসে গেছে সে। এখন কি যে হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে অরিত্রিকার। সারহান অরিত্রিকার দিকে তাকালো, দেখলো ভীতু মুখশ্রীতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে চিঠিটা অরিত্রিকার সামনে ধরে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এটা কোথায় পেয়েছিস তুই? অরিত্রিকা একটু চমকালো। সে ভীতু ভীতু চোখে তাকালো সারহানের দিকে। ঢোক গিলে বলল, আপনাকে চিঠিটা একজন দিতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। সারহানের মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। সে শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কতজনের চিঠি আদান প্রদানে বাহক হয়েছিস? অরিত্রিকার চোয়াল ঝুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে, তা প্রথমবারে এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানা ছিল। ভেবেছিল সারহানের রুমে চিঠিটা রেখে পগারপার হয়ে যাবে, কিন্তু তার হলো কই? চিঠি রাখতে এসেই তো আগেই ধরাটা খেলো। এখন যদি আর বাবাকে সারহান ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকে বের করে দিবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়ল সে। অরিত্রিকাকে অন্য ভাবনায় মত্ত থাকতে দেখে সারহান রণমূর্তি ধারণ করলো। দাঁতে দাঁত চেপে বলল, এতটা অবাধ্য হয়েছিস? কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন? অরিত্রিকার সারহানের রাগী কণ্ঠস্বর শ্রবণ হতে ভকরে গেল। নিজেকে ধাতস্থ করে মিনমিনিয়ে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আমি আগে করিনি। আমি সত্যি বলছি, আর কখনোই এমন হবে না। সারহান
রুদ্ধস্বরে বলল, তোকে কে বলেছে মানবতার দেওয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি। আমার রুমে আশেপাশেও যেন তোকে আর দেখতে না পাই। অরিত্রিকাকে আর পায়কে সে শঙ্কিত হয়ে তটস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিল। থেমে পিছনে ফিরে শারহানের দিকে তাকালো। শারহান অরিত্রিকাকে দাঁড়াতে দেখে ভুরু কুঁচকে গেল। সে জানতে চাইল আবার কি। অরিত্রিকা আমতা আমতা করে বলল, না মানে চিঠিটা আপনি রাখেন শারহান ভাই। যদি না রাখেন তাহলে আমায় দিন। আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দিব। শারহানের মেজাজ বিগড়ে গেল অরিত্রিকার কথা শুনে। সে ধমকে বলে উঠল, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খেতে চাইছিস? অরিত্রিকাকে আর পায়কে সে শারহানের রুম থেকে যান বাঁচিয়ে কোনো রকম পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানে নিশ্চিত চিবিয়ে খেয়ে নেবে। এতক্ষণে তো যান হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল, আর একটু হলেই আক্কা পেত সে। অরিত্রিকাকে দৌড়ে বেরোতে দেখে সাদাত আর ইশরাও পিছু পিছু দৌড়ে গেল। শারহান চিঠিটা তালুর দ্বারা পিষ্ট করে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারল। রাগে মাথা দপদপ করে জ্বলছে যেন। অরিত্রিকার এমন কাণ্ড বিরক্ত সে। মেয়েটার সব দিকেই কেমন খামখেয়ালি ভাব। শরীর এলিয়ে সোফায় বসল সে। এখন রাত ৮টা বাজে। সে বিকেলের পার্টি অফিসে গিয়েছে। কাজ সেরে এখন ফিরল সে। আবার আরেকটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্ত অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। শারহান সোফা থেকে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিত্রিকার রুমে এসেই তার পরিচিত একজনকে কল করেই যাচ্ছে, অথচ কল তুলছে না। এমনি মেজাজ গরম, তার উপর ফোন না তোলার আরো গরম হয়ে গেছে। ভিতরে ভিতরে ফুঁসছে। ইশরা আর সাদাত চুপচাপ অরিত্রিকার কাণ্ড দেখছে। এখন চুপ থাকার ভালো না হলে ঝগড়া উঠবে। অপর পাশ হতে কল রিসিভ হতে অরিত্রিকাকে রেগে বলে উঠল, এই শয়তান মাইয়া, তোর জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি, আর কোনোদিন তোর কথা শুনে বাঘের খাঁচা যাব না। তিশা অরিত্রীর রাগী কণ্ঠস্বর শুনে চমকে গেল। সে বলল, আরে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে সোনা? অরিত্রিকা রেগে বলল, তোর ওই চিঠির জন্য আজ থাপ্পড় খাইনি, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর কখনো তোর কোনো কাজ করে দিতে পারবো না। তিশা তখনই লাজুক স্বরে বলে উঠল, এই আমার চিঠি পড়ে শারহান ভাই কিছু বলছে তোকে? নিশ্চয় জানতে চেয়েছে কে চিঠি দিয়েছে। আমার কথা বলেছিস তো? অরিত্রিকা আবারও মেজাজ চটে গেল। সে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর বলল, তোকে সামনে পেলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত, সাথে আমাকেও। তো এত সাহস কই থেকে এলো, হ্যাঁ? আর তুই ওনাকে হট বলছিস? শারহান ভাইকে তো টুক করে গিলে ফেলতে ইচ্ছে হয়। অসভ্য মাইয়া! আমি যদি চিঠিটা আগে পড়তাম তাহলে কখনোই দিতে যেতাম না। কেন, শারহান ভাই তোকে কিছু বলেছে? থাপ্পড় দিতে চেয়েছে? তুই জানিস চিঠিটা আমাকে পড়ে শুনিয়েছি। আমি তো লজ্জায় শেষ। পারছিলাম না মাটি ফাঁক করে ঢুকে যেতে। তুই তো নির্লজ্জ কেন? এইসব লিখতে লজ্জা করেনি? তোরে যদি এমন কাছে পেতাম ঝাড়ু দিয়ে পিটাইতাম। আহা সোনা, রাগ করিস কেন? তোর ওই নাকুচো ভাই কত হ্যান্ডসাম যে এগুলোই তাকে নিয়ে ভাবি। তাই চিঠিতে লিখে নিয়েছি, ওনাকে নিয়ে দিবাস্বপ্ন দেখা বাদ দে। আর কোনোদিন এমন কথা তোর মুখে যেন না শুনি। আমি রাখলাম বলে কল কাটলো অরিত্রিকা। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। রাত 10টা 15 মিনিট। পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। আজমল আর আরশাদ সাহেব খাচ্ছেন আর নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তানিয়া বেগম আর সাথী বেগম সবাইকে খেতে দিচ্ছেন। অরিত্রিকা ফুপু বিকেলে বাসায় চলে গেছে। অরিনও শ্বশুরবাড়ি চলে গেছে। বিয়ে হয়নি, তাই তারা তাদের গন্তব্যে প্রস্থান করেছে।
ইশারা যায়নি, যায়নি বললে ভুল হবে। অরিত্রিকা যেতে দেয়নি। সাদাত আর ইশরা এক মনে খেয়ে যাচ্ছে। এদিকে অরিত্রিকা টেনশনে খাওয়া আসছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত সায়হান আসছে কিনা তা দেখার জন্য। যদি এসে তার বাবাকে চিঠি বিষয়টা বলে তাহলে তো আর শেষ। তানিয়া বেগম অরিত্রিকাকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কি রে মা, চুপচাপ খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তানিয়া বেগমের কথা শুনে সকলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সিঁড়ির দিক থেকে চোখ ফিরিয়ে বলল, বড় মা, আমার খেতে ইচ্ছে হচ্ছে না। কেন, খাবার পছন্দ হয়নি? অরিত্রিকা উত্তর দিবে এমন সময় তার পাশে চেয়ারে ধপ করে কারো বসার আওয়াজ পেল। অরিত্রিকা ছোট্ট সত্তা চমকিত হলো। সে পাশে তাকাতেই দেখতে পেল সারহানকে। সারান এখনো গম্ভীর হয়ে আছে। এদিকে অরিত্রিকার চিন্তা যেন মাথা চড়ে বসেছে। এই মানুষটা না সবার সামনে চিঠির কথা বলে বসে। সাথী বেগম সারহানকে খাবার তুলে দিতে বলল। সারহানের আজ খেতে ইচ্ছে হচ্ছে না, তাই সাথী বেগমকে হাত থামিয়ে বলল, আর দিও না চাচি। সাথী বেগম একটু অবাক হয়ে বলল, এত কম খাবার খাবি আজ? আজ খেতে ইচ্ছে হচ্ছে না। সাদাত খাওয়া থামিয়ে বলল, ভাই, তোমার আর অরিত্রিকার কাজ কি হয়েছে বলো তো, দুজনে খেতে চাচ্ছ না? কথাটা শুনে সারহানের ভুরু কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল অরিত্রিকার পানে। অরিত্রিকা এতক্ষণ সারহানের দিকে তাকিয়েছিল। সারহান তাকাতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তানিয়া বেগম তরকারি দিতে দিতে বললেন, তোদের যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাপু। একজনতে সে কখন থেকে ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না, আর আরেকজন তো এসে বলছে অল্প খাবে। সাদাত ভাত চিবুতে চিবুতে বল, অরিত্রিকা, তোর তা বিয়ে না হওয়ার শোকে খাচ্ছে না তো? ভাই, তুমি কেন খাচ্ছ না? তোমার কি গার্লফ্রেন্ড ভেগে গেছে? অরিত্রিকার কথাটা শুনে সাদাতের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। রাগে নাকের পাটাতন ফুলছে। সাদাত দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়া মনোযোগী হলো। সারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচকে হেসে বলল, জনাব, বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম। সাদাত এই কথা শুনে বিষম খেল, জোরে জোরে কাশতে লাগলো। তানিয়া বেগম দৌড়ে ছেলের কাছে গিয়ে পিঠ নেড়ে দিতে বলল, কয়েকদিন আগে সাদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই সারহান দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না। কেন যে সারহানকে খোঁচা দিতে গিয়েছিল। আরশাদ সাহেব বিরক্ত নিয়ে বলল, এসব কি শুরু করেছো তোমরা? ভুলে যেও না আমরা তোমাদের গুরুজন। সারহান আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। আজমল সাহেব সারহানকে উদ্দেশ্য করে বলল, তুমি তো শুনেছ নিশাদকে কারা যেন মেরেছে? সারহান নির্লিপ্তভাবে উত্তর দিল, শুনছি বিকেলে। তোমায় একটা কাজ করতে হবে। যারা মেরেছে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ তো এখনো কিছুই সুরাহা করতে পারল না। ঠিক আছে, আমি আমার লোকেদের বলে খুঁজে নিতে বলছি। ঠিক আছে। অরিত্রিকা সারহানের কথা শুনে চোখ বড় বড় সারহানের দিকে তাকালো। তার চোখে মুখে অবাকতার রেশ। এই মানুষটাই তো নিশাদকে তার লোক দিয়ে মেরেছে, অথচ ভাব করছে যেন কিছুই জানে না। এত দুরন্ত মিথ্যাশ্রী মানুষ কেমনে হয়? এই মানবকে না দেখলে সে জানতেই পারত না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে চান না। ভাবতেই মুখ বাঁকালো অরিত্রিকা। নিশাদকে আজ কেন মেরেছেন সারহান ভাই? ওনার সাথে আপনার কিসের শত্রুতা আমায় বলবেন? অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যাম পুলিশটি থেকে। কৌতূহলবশত নিশাদকে কেন মারা হয়েছে জানতে এসেছে, এতটুকু বলেই যেন ভয় কণ্ঠে জড়িয়ে আসছে তার। তবুও মনে সাহস নিয়ে অসাধ্য কাজ সাধন করল সে। সারহান পরিচিত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহে প্রবেশ করতেই
কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে অরিত্রিকাকে ভীতু চাউনি তাকিয়ে থাকতে দেখলো। দেখা মাত্র ভুরু কুঁচকে গেল সারহান। সারহান, আমার কথা শুনতে পাচ্ছ? কাল সকাল 10টায় পার্টির সকলের সাথে মিটিং আছে তোমার। তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো সময় মতো। ফোনে অপর পাশ থেকে ভেসে আসছে কারো কণ্ঠস্বর। সারহান আবারও ফোন কানের কাছে নিয়ে বলল, সময় মতো পৌঁছে যাব। এখন একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো। আজাদ সাহেব, ফোনের অপর পাশে হতে কলকাটা ধরি ভেসে এসেছে। সারহান ফোনটি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিজের পায়ে গায়ে বসে পড়ল। সারহান ভরাট কণ্ঠে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? অরিত্রিকা সাহসিকতা দেখে উত্তর দিল, আপনি নিষেধকে কেন মেরেছেন জানতে এসেছি। সারহান মুখ বাঁকিয়ে হেসে বলল, বাহ, বিয়ে না হতে এত দরদ, তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আপনি আগে বলুন নিষেধকে কেন মেরেছেন। সারহানের মুখচ্ছিরি কঠিন হলো। সে কঠোর স্বরে বলল, আমি আমার কাজের জবাবদিহিতা কাউকে দিতে পছন্দ করি না। আর তোর মুখ থেকে যদি নিষাদের নাম আর একবার শুনি তাহলে দেখিস আমি কি করি। সারহানের হঠাৎ ভাবাবেগে পরিবর্তন হওয়া অরিত্রিকার ভয় পেল। আর নিষাদের কথা জানতে চেয়েছে রেগে গেল কেন সারহান ভাই? অরিত্রিকার হিসাব মিলাতে ব্যর্থ হলো।